ধরুন কোনো একজন ব্যক্তি তিনি আপনাকে খুব একটা পছন্দ করেন না, আপনার সাথে খুব একটা ভালো ব্যবহারও করে না। তো অবশ্যই আপনিও তাকে পছন্দ করবেন না, আপনারও তার সাথে সময় কাটাতে বা তার সামনাসামনি হতেই খুব একটা আপনি পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি বলবো, এই ধরনের মানুষ যারা সামনেই বুঝিয়ে দেয় যে সে আপনাকে পছন্দ করে না বা আপনার সাথে কথা বলতে, আপনার সাথে কোনো রকম ইন্টারাকশানে সে যেতে চায় না, এই মানুষগুলো কিন্তু একদিক থেকে ভালো। তারা তাদের অবস্থান পরিষ্কার করে বলে দেয়। কিন্তু এমন অনেক মানুষ আছে, আপনারাও হয়তো সহমত হবেন, প্লিজ কমেন্ট করে জানাবেন, যে এরকম অনেক মানুষ আছে যারা আপনার সামনে কিন্তু খুব মিষ্টি মুখে কথা বলবে, কিন্তু আপনার পিছনে ঠিক ততটাই খারাপ, সে ততটাই আপনার খারাপ চাইবে এবং সামান্য সুযোগ পেলেও আপনার ক্ষতি করতে ছাড়বে না। এই মানুষগুলো কিন্তু সবথেকে বেশি ডেঞ্জারাস, এবং এই ধরনের মানুষ যারা মুখের উপরে উপরে মিষ্টি কথা বলে, বুঝতে দেয় না যে তাদের মনে কি চলছে বা সে আপনার প্রতি জেনুইন কী ধরনের মেন্টালিটি রাখে, সেটা তারা বুঝতে দেয় না তাদের ব্যবহারে বা কথাবার্তায়। কিন্তু মনে মনে তারা আপনার অত্যন্ত খারাপ চায়, কোনো সুযোগ পেলেই আপনার ক্ষতি করতে চায়। এই ধরনের মানুষের থেকে কিন্তু সব সময় দূরে থাকবেন। আর যদি আপনার মনে হয় যে আপনি কোনো একটা মানুষের থেকে এরকম একটা ভাইব পাচ্ছেন, তাহলে মনে কোনো গিল্টি রাখবেন না, আপনার গিল্ট ফিলিংসের কোনো প্রয়োজন নেই, জাস্ট তার থেকে দূরে সরে যাবেন। কেন বলছি সেটা তাহলে আজকের ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। এবং যিনি ঘটনাটা পাঠিয়েছেন সেই ছেলেটি তার জীবনের একটা খুব কষ্টের একটা কি বলবো, এটাকে ঘটনা বলবো না কেউ জীবনের একটা কালো অধ্যায় বলবো আমি জানি না, শুধুমাত্র এই যে বিষয়টা আমি বললাম এইটার জন্য ওর জীবনটা প্রায় তছনছ হয়ে গেছে। আমি সকলকে রিকোয়েস্ট করব, আপনারা পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো একটু শেয়ার করবেন, এবং আর একটা জিনিস অবশ্যই করবেন, কারণ যে ছেলেটি আমাকে ঘটনাটা লিখে পাঠিয়েছে আজকের, ওর সাথে তো একটা খুব খারাপ ঘটনা ঘটেইছে, তার জন্য ওর জীবনে অনেকটা সময় নষ্ট হয়েছে, এবং আপনি আমি কেউই পারবো না ওর জীবনে সেই সময়টাকে ফিরিয়ে দিতে। কিন্তু আমরা যদি একটা করে ভালো কমেন্ট করি, কারণ ও জানিয়েছে যে ও এখন ভীষণ একা, এবং ও এটাও লিখেছে যে এই ঘটনাটা শোনার পরে যদি কারোর কিছু বলার থাকে সে যেন কমেন্টে বলতে পারে, এবং ও নিজে বলেছে কমেন্টের অ্যান্সার করবে। তো আমি সকলকে বলবো আপনারা একটা করে কমেন্ট ঘটনাটা শুনে অবশ্যই কিন্তু করবেন। এই কমেন্টগুলো হয়তো ওকে একটু হলেও পজিটিভিটি দেবে, একটু হলেও হয়তো ওকে মেন্টাল সাপোর্ট দিতে পারে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু আমাদের কাছে আপনারা ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। ইমেল আইডি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। চলুন এবারে চলে যাই সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সুমন। তো ও ঘটনাটা বলার ক্ষেত্রে ওর নিজের নাম সুমন বলেছে, তো আমি সুমনই বললাম। এবার হতে পারে এটাই ওর আসল নাম, হতে পারে এটা ওর কোনো ডাক নাম, সেটা আমি ঠিক জানি না। তো ও পুরো ঘটনাটা লিখেছে এবং রিকোয়েস্ট করেছে যে ম্যাডাম আপনি পড়ে ঘটনাটা একটু গুছিয়ে বলবেন। আমি হয়তো এতটা গুছিয়ে লিখতে পারলাম না, তো দুটো ইমেলে ভাগ করে ঘটনাটা পাঠিয়েছে। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। এবার ওর এই ঘটনাটা বলতে গেলে আমাকে একটু পিছিয়ে যেতে হবে, ওর একদম ছোটোবেলায়, ওর জন্মের আগের জায়গাটায় চলে যেতে হবে, তাহলেই আমি ঘটনাটা আপনাদেরকে ভালো করে বলতে পারবো। সুমনের যিনি দাদু, ওর বাবার যিনি বাবা ছিলেন, তিনি কিন্তু খুব বড়লোক ছিলেন। তার ব্যবসা ছিল এবং তিনি নিজেই সেই ব্যবসাটা তৈরি করেছিলেন, এবং সেই ব্যবসায় তিনি বেশ লাভজনক কারবার করতেন। ফলে বুঝতেই পারছেন, এখন একটা ব্যবসা লাভজনক হয় তো সেখান থেকে অনেক টাকা পয়সা আসে। তো দাদুরও সেরকমই ছিল। এবার জানেন তো, যাদের কাছে ধরুন টাকা পয়সা আছে, যাদের কাছে সেই পারচেসিং পাওয়ারটা আছে, তাদের দেখবেন সবাই পছন্দ করে,
আত্মীয় স্বজন তারাও ভাবে যে একটু বড়লোক, এ বেশ বড়লোক আছে, আমি যদি এর সাথে সাথে থাকতে পারি বা এর হ্যাঁতে হ্যাঁ নাতে না যদি মেলাতে পারি, তাহলে হয়তো আমি কিছু বেনিফিট পাবো, প্রয়োজনে টাকা চাইলে ধার পাবো, কি এমনিই টাকা হয়তো চাইলে দিয়ে দেবে। এইরকম বিষয় কিন্তু আপনারাও হয়তো খেয়াল করে থাকবেন। তো ওর দাদুর যেহেতু টাকা পয়সা ছিল, প্রতিপত্তি ছিল, তো ওদের যত আত্মীয় স্বজন ছিল সবাই কিন্তু ওদের ওই দাদুর বাড়িতে খুব আসা যাওয়া করতো। এবং একটা পুজো পার্বণ হোক বা কিছু হোক, প্রচুর লোকজন আসতো, আত্মীয় স্বজন আসতো, এবং ওর দাদু একদম হাত খুলে দেদার খরচা করতো। তাদেরকে খাওয়ানো দাওয়ানো, তাদের পুজোর সময় জামা কাপড় দেওয়া, দূর সম্পর্কের হয়তো কোনো আত্মীয়, তার হয়তো বাড়িতে কারোর বিয়ে রয়েছে, সে এসে বলে গেল যে আপনারা 5 দিন আগে থেকে বিয়ে চলে যাবেন। এবার জানে যে এখান থেকে ভালো একটা হয়তো উপহার পাওয়া যাবে, তো দাদুও ভালো উপহার দিত। এবার ওর যে ঠাকুমা ছিলেন তিনি না বিষয়টা বুঝতে পারেন, মানে ওর দাদু কী করতো, ব্যবসা নিয়ে সারাদিন থাকতো, এবার তারপরে যখন সন্ধ্যেতে বাড়ি ফিরতো উনি খুব মানে হাসি মজা হৈ হৈ করে কাটাতে ভালোবাসতেন। তো সমস্ত আত্মীয় স্বজন বা যারা পরিচিতি তারা সবাই কী করতো, সন্ধ্যের পরটাতেই আসতো, যেহেতু দাদু থাকতো। আর দাদু কী করতো, প্রচুর প্রচুর খাবার দাবার নিয়ে আসতো। বাড়িতে একজন 24 ঘন্টা থাকার লোক ছিল, তো সে রান্নাবাড়ি করতো, মানে একটা এলাহি ব্যাপার হতো। এবার ওর ঠাকুমা না ব্যাপারটা বুঝতে পারতেন যে কিছু আত্মীয় স্বজন আছে যারা কিন্তু শুধু আর শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই ওর দাদুকে এত তেল দিয়ে চলে, এত ভালো সম্পর্ক মেনটেন করে বা করার চেষ্টা করে। এবং এর মধ্যে না মানে কোনো সেই ভালোবাসা বলুন বা মানে প্রকৃত অর্থে যে আত্মীয়তা বলতে যেটাকে বোঝায় সেটা কিছুই নেই। এবার ওর ঠাকুমা মাঝে মধ্যে দাদুকে একটু বলতো যে দেখো এত করো না, এত খরচাপাতি করার দরকার নেই, ঠিক আছে একটু কম খরচাপাতি করলে হবে। এই যে আত্মীয় স্বজনগুলো আছে এরা কিন্তু আজকে তোমার টাকা পয়সা আছে বলে তোমার থেকে অনেক সুযোগ সুবিধা পায়, আর্থিক সাহায্য পায়, সেই জন্যই কিন্তু ওরা এখানে এত আসা যাওয়া করে, এত এদের মানে সব কিছু ভালো ভালো যে দেখছি সেগুলো সব কিছু কিন্তু টাকা পয়সার জন্যই। কোনোদিন যদি এরকম হয় যে টাকা পয়সা সেরকম নেই বা তোমার কোনো সাহায্যের দরকার পড়লো, তখন কিন্তু এই আত্মীয় স্বজনের মধ্যে হয়তো অর্ধেকের বেশি আত্মীয়রাই কিন্তু মুখ ঘুরিয়ে নেবে। এবার ওর দাদু না এই বিষয়টা বুঝতো, একেবারে যে বুঝতো না তা নয়, কিন্তু উনি খুব আর কি খুব হালকা মোডে থাকতেন, বলতেন যে দূর ছাড়ো তো, আমার আজকে পরিবারের সবার মধ্যে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি, আমার এতটা প্রতিপত্তি আছে, যদি এরা আমার থেকে কিছু সুযোগ সুবিধা নেয়, যদি কিছু টাকা পয়সা আমি দিইও, তাতে কী বা যায় আসে, ছাড়ো যে যা করছে করুক, আমার সাথে তো সবাই ভালো ব্যবহার করছে, আমাদেরকে সবাই ভালো বলছে, তো ঠিক আছে সব নিয়ে আর অত ভেবো না। এবার ওর ঠাকুমাও আর বিষয়টা নিয়ে অতটা ভাবতো না। এবার এই সুমনের বাবা যখন ছোট থেকে বড় হয়েছে, সে কিন্তু বেশ একটা প্রতিপত্তি দেখে বড় হয়েছে, প্রচুর টাকা পয়সা, বাড়িতে মানে 3-4 রকমের মাছ রোজ রান্না হচ্ছে, মানে আত্মীয় স্বজন এলে আরও বেশি বেশি রান্নাবাড়ি হচ্ছে। কোনো আত্মীয়কে যদি মানে নিকট আত্মীয় হলে তো বেশ বড় সোনার হার, দুলে সেট দেয়া হচ্ছে, একটু দূর সম্পর্কের হলে সোনার চেন, হাতের বালা, এগুলো দেয়া হচ্ছে, মানে এগুলো খুব কমন ব্যাপার ছিল। এবং সুমনের বাবা কিন্তু মানে ছোট থেকে বড় হয়েছে এরকম একটা মানে বৈভবের মধ্যে, মানে বাড়িতে কোনো জিনিসের অভাব নেই। ওর বাবা ভালো পড়াশুনোতে ছিল, উনি সুরেন্দ্রনাথ কলেজে পড়াশুনো করেছেন, মানে খুবই একটা ভালো সময়ের মধ্যে দিয়ে উনি কেটেছে। এইবারে যখন সুমনের বাবার কলেজ পাশ হয়ে গেল, ওর বাবারা 3 ভাই, তো কলেজ যখন পাশ হয়ে গেল, তো তার কিছুদিন পর থেকে যেহেতু ওর দাদুরও এবার আস্তে আস্তে বয়স হতে লাগলো, এবার ওই যে হয় না যে কিছু মানুষ যারা ধরুন খুব ভালো হয়, যারা মানুষের উপকার করে, মানে তাদের সবসময় ভালো স্বভাবের যে নরম দিকটা সেটাই যারা দেখে এসেছে, এইসব মানুষের আবার একটা সমস্যাও আছে। তো সেটা হলো, হয়তো আপনারাও সহমত হবেন আমার সাথে, সেটা হচ্ছে যে এই ধরনের ভালো মানুষগুলোকে না লোকেরা দুর্বল ভাবে, মানে তাদের এই ভালো মানসিকতা, তাদের এই ডাউন টু আর্থ যে নেচার, এটাকে অনেকে দুর্বলতা ভাবে যে এ আর কি করবে। এবার মানে বয়স হচ্ছে, শরীরও আস্তে আস্তে ডিটোরিয়েট করছে, তো উনি ব্যবসায় একটুখানি গা এলিয়ে দেন। আর সুমন যেটা মানে লিখেছে যে ওর বাবা হচ্ছে সব থেকে ছোট ছেলে, তো ওর যে জ্যাঠা মানে ওর বাবার যে সব থেকে বড় দাদা, সে ডাক্তারি পড়তে চলে গেছে।
আর বাকি 2 ছেলেও রয়েছে, কিন্তু তারা পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকতো। আর যেহেতু সুমনের দাদু নিজের হাতে ব্যবসাটাকে মানে একদম জিরো থেকে শুরু করেছে, তো উনি এগুলো ভালো বুঝতেন। ছেলেরা অতটা এই বিষয়ে ইনভলভড ছিল না সেই সময়। তো উনি একটুখানি গা এলিয়ে দেন, ভাবতেন যে আমার সমস্ত যারা কাজকর্ম করে তারা তো আমার প্রচণ্ড বিশ্বস্ত, তো ঠিক আছে, আমার এখন শরীরটা ভালো নেই, ওরা একটু ব্যবসাটা সামলাক। কিন্তু ওই যে বললাম যে উনি এমন একজন মানুষ ছিলেন যে কোনোদিনও কারোর সাথে খারাপ ব্যবহার করেনি। সে কেউ যদি ভুল করতো তাকে তার ভুলটা ধরিয়ে দিত, কিন্তু অপমান করতো, খারাপ কথা বলতো, এরকম কিছু ছিল না। তো এটাকেই কিন্তু ওনার সাথে যারা কাজ করতো তারা এটাকে তার দুর্বলতা ভেবে ফেলে। ভাবে যে ঠিক আছে, এই লোকটাকে তো ঠকানোই যায়, একে যদি আমরা ঠকাই, এ তো এখন একটু এলিয়ে আছে, তো আমরা এখান থেকে টাকা পয়সা নিই। এইবারে ওনারই ব্যবসার কিছু কর্মী, তারা নিজেদের মধ্যে আর কি, বেশি না, 2-3 জন কর্মী যুক্ত ছিল। তারা কি করে, নিয়মিত ব্যবসায় যে টাকা আসতো সেই টাকা কারচুপি করা শুরু করে। এবং ওনার যে মানে একদম কাছের যারা ছিলেন ব্যবসার, তাদের মধ্যে একজন কিন্তু খুব সৎ মানুষ ছিলেন। তো কিছুদিন পরে তার হঠাৎ করেই বিষয়টা নজরে আসে যে টাকা পয়সার একটা তছরুপি হচ্ছে, একটা হিসেব পাওয়া যাচ্ছে না। তো তখন সে এই বিষয়টা ওর দাদুকে বলে, এবং ওনার দাদু যখন বিষয়টা লক্ষ্য করেন, উনি দেখছেন বেশ ভালো অঙ্কের টাকা কিন্তু এদিক থেকে ওদিক হয়ে গেছে। এবার তখন ওনার শরীর রীতিমতো খারাপ। তো উনি তখন ওনার ছেলেদেরকে পাঠালেন, মানে সুমনের বাবা এবং ওনার বাবার আগে যে ভাই ছিল সেই দুজনকে সেখানে পাঠালেন। এবং তারা গিয়ে যখন সেই হিসেবপত্র দেখছে যে যে 2-3 জন এই কাজটার সাথে যুক্ত ছিল তারা ঠিকমতো জবাবদিহি করতে পারছে না। এবং এর ঠিক পরপরই ওই 3 জনই সে টাকা পয়সা, মানে আরও বেশি টাকা পয়সা নিয়ে একবারে চম্পট দেয়। এবং তাতে কিন্তু ওর দাদুর এক ব্যবসায় একটা কিন্তু ভালো রকমের ক্ষতি হয়। এবার যে মানুষটা সারা জীবন একটা ভালো জীবনযাপন করেছে, মানুষকে সাহায্য করেছে, মানুষকে বিশ্বাস করেছে, তার জীবনে যখন একটা এরকম সিচুয়েশন আসে যে সে যাদেরকে বিশ্বাস করেছে, যাদের বিপদে আপদে যে পাশে দাঁড়িয়েছে, সেই তার 3 জন মানে ব্যবসার যে 3 জন সহযোগ ছিল, তাদের এই ঠকানোটা না ওর দাদু মেনে নিতে পারে না। এবং উনি টাকা পয়সার দিক থেকে এতটা বড় একটা লসে চলে যান যে সেটা কিন্তু ম্যানেজ করাটা খুব চাপের হয়ে যায়। এবার এদিকে ওর দাদুর অবস্থা আরও খারাপ হলো, এবং উনি তখন ভাবলো যে ঠিক আছে, মানে ওর বাবাকে জিজ্ঞেস করেছে, ওর বাবার পরে আগে যে ভাই ছিল তাকেও জিজ্ঞেস করেছে, মানে 2 ছেলেকেই উনি জিজ্ঞেস করেন যে তোমরা কি ব্যবসাটাকে দেখতে পারবে, তোমাদেরকে কিন্তু প্রচুর খাটতে হবে। তো তখন ওর বাবা বলে যে হ্যাঁ আমি দেখবো, কিন্তু এত বড় ব্যবসার এতটা আমি তো বুঝবো না। তো এই ব্যবসার একটা পোর্শন ওর বাবা দেখা শুরু করে। আর ওর বাবার আগে যে দাদা ছিল সে বলে যে আমি ব্যবসা অতটা বুঝি না, আর এত চিন্তাভাবনা করা, মানে সেও পড়াশোনার দিক থেকে খুব ভালো ছিল। সে মানে পরবর্তীতে একটি কলকাতার বেশ নামকরা কলেজের প্রফেসর হন, এখনও সেই পদেই রয়েছেন। তো সে বলে যে আমার দ্বারা এসব ব্যবসা ট্যাবসা হবে না। এবার সুমনের বাবার তখন বয়স কম, সে সবে কলেজ পাশ করেছে, তো তার তো খুব একটা অভিজ্ঞতা নেই, আর তার নলেজও অত বেশি নেই। তো ওর দাদু অনেক চিন্তাভাবনা করে দেখছে যে মানে তার বেশ দেনা হয়ে গেছে, ব্যবসাটা ঠিকমতো চালাতে পারছে না। তো ব্যবসার একটা দিক, মানে সামান্য একটা ছোট দিক রেখে উনি বাকি পুরো ব্যবসাটা বেচে দিলেন, মানে বাধ্য হলেন বেচে দিতে। কারণ ওই যে মানে ওনার যে বিশ্বস্ত কর্মীরা, তারা যে পরিমাণ টাকা তছরূপ করে নিয়ে গেছে, আর তাদেরকে কিন্তু পুলিশও ধরতে পারেনি যে তারা কোথায় গেছে। তো উনি তখন ভাবলেন যে ঠিক আছে, আর এসব করে দরকার নেই, সারা জীবনে অনেক করেছি। তো উনি বন্ধ করে দিলেন। এবার ব্যবসা যাকে বলে 80% যখন উঠে গেল, তখন বুঝতেই পারছেন হাতে আর বিশেষ টাকা পয়সা আসছে না। যা যে মানে যেটুকু টাকা বাকি পোর্শন থেকে ব্যবসার আসছে সেটা খুবই সামান্য, সে দিয়ে সংসারই চলছে কোনো রকমে। তো বুঝতেই পারছি সেই বৈভবও আর রইল না। আর সেই যে যত আত্মীয় স্বজন আসতো, প্রচুর খাওয়া দাওয়া হতো, জিনিসপত্র কেনাকাটি হতো, সেখানেও ভাটা পড়লো, বেশ মানে সিগনিফিকেন্ট একটা যাকে বলে প্রভাব পড়লো। তো আত্মীয় স্বজনরা যারা ধরুন শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আসতো, তো তারা দেখছে যে আর সেরকম খাওয়া দাওয়া হচ্ছে না, জিনিসপত্র পাওয়া হচ্ছে না, চাইলেই টাকা পয়সা ধার পাওয়া যাচ্ছে না। তো তারাও এবার আস্তে আস্তে আসা যাওয়া কমিয়ে দিল। এবার
ওর মানে সুমনের যে বড় জ্যাঠা, তো সে তো ডাক্তারি পড়তো। এবার সে প্রথম থেকেই না মানে বাড়ির থেকে একটু ডিট্যাচ থাকতেই পছন্দ করতো, মানে যবে থেকে সে ডাক্তারি পড়তে গেছিল তো সে তখন থেকে নিজের মতো থাকতো, এবং সে ভাবতো যে না, বাড়ির সাথে খুব বেশি সে মানে কথাবার্তা অতটা বলতো না, মানে নিজের পাতটাকে পুরোপুরি আলাদা করে নিয়েছিল। এবার সেই ওর যে জ্যাঠা সে আর কি বাড়িতেই প্রস্তাব দেয় যে সে বিয়ে করবে। তো সে তখন বাড়িতে বলে যে আমার বিয়েটা কিন্তু খুব বড় করে দিতে হবে, মানে তার যার সাথে বিয়ে হয়েছে, মানে সুমনের জ্যাঠার যার সাথে বিয়ে হয়েছে সেই মেয়েটি আর কি, মানে ওর জেঠিমা খুব বড়লোক বাড়ির একটি মেয়ে। তো তার বাড়িতে বিশাল বড় করে বিয়ে হবে। এবার বৌভাতের অনুষ্ঠানও যদি বড় করে না করা হয় সেটা একটা খুব খারাপ দেখাবে। এবার সেই সময় তার ওদের অত বৈভব নেই, ওর দাদুর হাতে যে দুহাতে যে পয়সা আসতো ব্যবসায় সেই টাকাও নেই, তবুও যা জমানো ছিল সেই দিয়ে কিন্তু বেশ বড় করেই বৌভাত করা হয়। এবার এই বিয়ে বৌভাত পর্ব মিটে যাওয়ার পরে ওর সেই জ্যাঠা কিন্তু মানে বাড়ি থেকে সে বউ নিয়ে চলে যায়, এবং সে যেখানে আর কি কাজ করতো সেখানেই আশেপাশে একটি জায়গায় সে থাকা শুরু করে, এবং বাড়ির লোকের সাথে যোগাযোগ প্রায় রাখতো না বললেই চলে। এদিকে ওর যে অন্য যে জ্যাঠা, মানে ওর বাবার আগের যে ভাই, সে আরও উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটিতে অন্য জায়গায় থাকা শুরু করে। তো বাড়িতে তখন ওর বাবাই একা থাকতো। এবার ওর দাদু ঠাকুমার আস্তে আস্তে আরও বয়স বাড়তে থাকে, এবং ওই যে বললাম যে ওর বাবা মানে ব্যবসাটাকে চালাতো, ওই কোনো রকমে চলতো, তাতে যা রোজগার হতো, যা লাভ হতো সেই ব্যবসায় তাদের সংসারটা কোনোভাবে চলে যেত, কিন্তু তার থেকে বেশি কিছু করার মতো ইনকাম কিন্তু ওই ব্যবসা থেকে আসতো না। এবার মানে ওর ঠাকুমা এই যে সারা জীবন ওর দাদুকে এত বলে এসেছিল, তো ওর দাদু হয়তো বুঝতো, বাট ওই সময়টা যখন দেখছি যে আত্মীয় স্বজনও আর আসছে না, একটা সময় ওর দাদু এক আত্মীয়ের থেকে টাকা পয়সা নিয়ে নয়, অন্য একটা হেল্প চেয়েছিল, বাট সেই হেল্পটাও কিন্তু করেনি। তো তখন ওর দাদু বুঝতে পারে যে এই যে আত্মীয় স্বজন নিয়ে উনি সারা জীবন এত মাতামাতি করেছে, তারা কিন্তু আজকে প্রায় কেউই মানে ওনার এই অবস্থায় কেউই সেরকম দেখা করতে আসে না, সেরকম কেউ খোঁজও রাখে না। তো সেই ব্যাপারটা ওর দাদুর খুব খারাপ লাগে, এবং ইন দ্য মিন টাইম ওর দাদু খুব অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। এবার ওর দাদুর চলে যাওয়ার পরে কিন্তু মানে ওর বাবা খুব একটা মানে ভীষণ একটা খারাপ সিচুয়েশানে উনি পড়ে গেলেন। তার কারণ হচ্ছে ওর দাদু মারা যাওয়ার কিছু মাস আগে উনি আবার নতুন করে ব্যবসাটাকে একটু বড় করার জন্য কিছু আর কি কাজকর্ম শুরু করেছিলেন, এবং সেই কাজকর্মটা কিন্তু ওর বাবাকে ওর দাদু বলে বলে দিত, এবং ওর বাবা সেরকম করে করতো। এবার বুঝতেই পারছেন একটা ব্যবসা শুরু করতে গেলে টাকা লাগে, থোক টাকা, তো সেই সময় তো ওদের কাছে অতটা থোক টাকা ছিল না। তো উনি কি করেছিল, উনি ওনার একটি সম্পত্তি ছিল সেটা বিক্রি করেছিলেন এবং কিছু টাকা ধার করেছিলেন। এবার হঠাৎ করে যখন ওর দাদু মারা গেলেন তখনও কিন্তু সেখানে মানে খুব দুর্ভাগ্যজনকভাবে সেখানেও কিন্তু টাকা নয় ছয় হলো, এবং ওর বাবা অনেক চেষ্টা করেছিল কিন্তু উনি সেই জিনিসটাকে পুরোপুরি রুখতে পারেনি, কিছুটা রুখেছিল কিন্তু বেশ অনেক টাকা তাতে কিন্তু লোকসান হয়। এবার সেটার একটা বিশাল বড় ধাক্কা। তো দাদু চলে যাওয়ার পরে ওর বাবা কিন্তু খুব খারাপ একটা সিচুয়েশানে পড়লো, মানে তখন বাজারে রীতিমতো ওদের ধার দেনা রয়েছে। তখন কি করবে, তখন ওদের মানে ওর যে বাড়িটা ছিল ওর দাদুর যে বাড়িটা ছিল তার সামনের কিছুটা অংশ ছিল, সেই অংশটা ওর ঠাকুমা বলে যে তুই তাহলে বিক্রি করে দে, কারণ তুই যদি এখন এই এত ধার দেনা নিয়ে ব্যবসা করা শুরু করিস, আর ওর বাবার তো তখন বেশি বয়সও না, সে অতটা বুঝতেও পারছে না কী করলে ঠিক হবে। তো ঠাকুমাই তখন ওর বাবাকে বলে যে তুই এই জায়গাটা বিক্রি করে দে। তো সেটা বিক্রি করে সেই ধার দেনা মেটানো হয়। এবার ওর দাদু মারা যাওয়ার পরে ওর যে বড় জ্যাঠা, যে জ্যাঠা ডাক্তার, সে তখন বলে যে আমাকে আমার সম্পত্তির ভাগ দিয়ে দাও, কারণ দেখছে যে সামনে একটা জমি বিক্রি হয়ে গেল, ওদের সামনে একটা জমি ছিল, তার আগে সম্পত্তি বিক্রি হয়েছে। তো ঠাকুমা তখনও রাজি ছিল না সম্পত্তি ভাগাভাগি করতে, কিন্তু ওর জ্যাঠা এতটাই বেশি চাপ দিতে থাকে, সে তার বিভিন্ন রকমের রিজন দেয় যে তাকে বাড়ি করতে হবে, এই সেই সব বিভিন্ন ধরনের যুক্তি খাড়া করে, এবং আলটিমেটলি তারপরে কিন্তু ভাগাভাগি হয়ে যায়। এবার ভাগাভাগিটা যখন হয় মানে তখন মানে যে সময়টা ভাগাভাগি হয়েছিল তার আগ দিয়ে
ওর আর এক জ্যাঠারও বিয়ে হয়ে যায়, মানে বড় দুই ছেলের বিয়ে হয়ে গেছে, তাদের বউ রয়েছে, আর এই যে ছোট ছেলে সে তখন অবিবাহিত, মানে সুমনের বাবা। এবার এই বিক্রি বাট্টা বলুন বা এই ভাগাভাগি বলুন, এই বিষয়টাকে ওর বড় জ্যাঠা যিনি ডাক্তার তিনি এমন করেই করেন যে অদ্ভুতভাবে, মানে সব থেকে কম ভাগে আর কি পড়ে হচ্ছে সুমনের বাবার। তার কারণ হিসেবে যেটা ওর জ্যাঠা দেখায় যে তুই ব্যবসাটা শুরু করেছিলি, তো তুই ব্যবসায় লোকসান করেছিস বলে সামনের জমিটা বিক্রি করতে হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ওই ব্যবসাটা কিন্তু ওর দাদুই শুরু করেছিল, এবং ওর ঠাকুমা বলেছিল বলে জমিটাই বিক্রি করা হয়েছে, নাহলে কিন্তু ওর বাবা বলেনি। কিন্তু ওর জ্যাঠা বিষয়টাকে পুরো ঘুরিয়ে দেয় এবং বলে যে তুই তো তোর পোর্শনের ওটা বিক্রি করেছিস, তাই তুই এদিকে খুব কম পাবি। এই বলে জোর জবরদস্তি করে 3 ভাগ যেটা করে তার মধ্যে সব থেকে কম ভাগে পায় সুমনের বাবা। এবার জোর জবরদস্তি করে সে ভাগাভাগি করে নিচ্ছে, আর ওর বাবা মানে এইসব বিষয়টা বুঝতে পারে যে তাকে ঠকানো হচ্ছে, তার সাথে একটা প্রতারণা করাই হচ্ছে, সেরকমই বলা যেতে পারে। কিন্তু ওর বাবা আর কিছু বলে না, ভাবলো যে দাদাদের সাথে আমি কি জমি সম্পত্তি নিয়ে কি মানে দাঙ্গা করব, থাক ওরা আমাকে কম দিচ্ছে দিক। এবারে ওর সেই জ্যাঠা সে কলেজে চাকরি পেয়ে যায়, সে তো কাজে চলে গেল। এবার ওর ঠাকুমার যাবতীয় যা দায়িত্ব সেটা কিন্তু সুমনের বাবাকেই নিতে হলো, এবং উনি খুব হাসি মুখেই নেন। এবার দেখুন, যার মাথার উপরে এত চাপ রয়েছে, যাকে সম্পত্তিও সব থেকে কম দেওয়া হলো, দায়িত্বও কিন্তু তার কাঁধেই এসে পড়লো। ওর সেই জ্যাঠা নিজে ডাক্তার হলেও সে কিন্তু পরিবারের খুব একটা খোঁজ রাখতো না, এবং যার ছেলে এত বড় ডাক্তার তাকে কিন্তু গ্রামেরই, মানে ওরা যেখানে ছিল সেখানেই একটা জায়গায় মানে চিকিৎসা করাতে যেতে হতো। মানে ওর জ্যাঠা কখনো বলেও নি যে ঠিক আছে তুই তাহলে মাকে নিয়ে আমার হাসপাতালেই চলে আসিস, আমি ব্যবস্থা করে দেবো, সেটাও খুব একটা কখনো বলেনি। মানে এক আধবার হয়তো খুব সামনাসামনি হয়ে গেল, কিছু একটা বললো, তখন হয়তো খুব অনিচ্ছাকৃতভাবে বলতো, সেটা বোঝা যেত যে সেটার মধ্যে খুব একটা ইচ্ছে নেই, কারণ সেটা বলার পরে সে কিন্তু আর এটা বলতো না যে কোথায় যেতে হবে, কখন যেতে হবে, সে বিষয়ে আর সে কিছু বলতো না। যাই হোক, তো সুমনের বাবা সেটাও খেয়াল করেন, বুঝতেও পারেন যে জ্যাঠা তার বড় দাদা তার মায়ের চিকিৎসা ব্যাপারে কোনো রকম কোনো সাহায্য করতে একদমই রাজি নয়, তো উনি সেটাও মেনে নিয়েছিল। এবার এই অবধি বিষয়টা একরকম চলে। এদিকে ওর বাবাও আস্তে আস্তে চেষ্টা করছে ব্যবসাটার উন্নতি করা, যাতে দুটো পয়সার মুখ দেখা যায়, কারণ ওর যে ঠাকুমা তিনি মাঝে মধ্যে অসুস্থ হতেন। তার মধ্যে ওর যে সামনে যে জমিটা ছিল যেটা বিক্রি করা হয়েছিল, সেটা ঠাকুমার ইচ্ছে ছিল যে সেই জমিটা যদি কোনোভাবে আবার কিনে নেওয়া যায় তাহলে ওনার ভালো লাগতো। এবার সেটা কিনতে গেলে তো টাকার দরকার, আর ব্যবসাটা তখনও অতটাও লাভবান হয়নি বা অতটাও বড় হয়নি যে সেখান থেকে একটা ভালো পরিমাণ টাকা আসবে। তো এইবারে আস্তে আস্তে অনেক পরিশ্রম করে সুমনের বাবা ব্যবসাকে একটু একটু করে বড় করে তুলতে থাকে, এবং এরপরে যেটা হলো, সুমনের বাবার সাথে যখন ওর মায়ের বিয়ে হলো, সেই বিয়ে মানে ওর মা খুবই গরিব বাড়ি থেকে বিলং করতেন। তো যাই হোক, ওর ঠাকুমা চেয়েছিল যে ছেলের এবার বিয়েটা হয়ে যাক, তো উনি বিয়ে দিয়ে দেয়। এবার বিয়ের পর থেকে ওর বাবার কিন্তু ব্যবসায় ভালো রকমের উন্নতি হওয়া শুরু করলো। এবার এই যে বিয়েটা যখন হচ্ছিল, তো তখন সুমনের যে দুই জ্যাঠা, বিশেষত ওর সব থেকে বড় যে জ্যাঠা যিনি ডাক্তার ছিলেন, তিনি কিন্তু সবার আগে একটু আপত্তি জানিয়েছিলেন যে দরকার নেই ওর এখন বিয়ে করার, কি করবে, বেশি রোজগার পাতি না, এরকম করে অনেক কিছু বলেছিল। তো বিয়ের পরে যখন আস্তে আস্তে ওর বাবার ব্যবসায় উন্নতি হতে থাকে, তখন কিন্তু আবার সেই যে ওর জ্যাঠা বিশেষত ওর যে বড় জ্যাঠা যে একটু অ্যাভয়েড করতো ওদের, সে কিন্তু হঠাৎ করেই সুসম্পর্ক বানাতে শুরু করলো। এবার ওর বাবা মা, সুমনের বাবা মা খুবই সাদাসিধে প্রকৃতির মানুষ ছিলেন, তো তারা ভাবলো যে ঠিক আছে সব কিছু পরিবারের সবাই একসাথে থাকবে, মিলেমিশে থাকবে, এটাই স্বাভাবিক। তো ওরাও বিষয়টাকে কিন্তু মানে খুব ভালোভাবে গ্রহণ করে। এবার যেহেতু আস্তে আস্তে ব্যবসায় উন্নতি হচ্ছে, তো টাকা পয়সাও হাতে আসছিল, তো ওর বাবাও কিন্তু কিছুটা মানে ওর দাদু যেরকম ছিলেন সেরকম প্রকৃতির ছিলেন, মানে অতটা না হলেও সবাইকে নিয়ে আনন্দ করে থাকা, খাওয়া দাওয়া করা, মজা করা, এটা উনি খুব করতেন। এবার ওই যে বললাম যে এরপরে যখন সুমন হলো, তো ও ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা যেটুকু স্মৃতি ওর মনে আছে, যে ওদের বাড়িতে
ওর জ্যাঠারা আসতো, আরও আত্মীয় স্বজন আসতো, তারা থাকতো, খাওয়া দাওয়া করতো, খুব মজায় আনন্দে দিন কাটতো। এবং ওর ঠাকুমার যেহেতু যাবতীয় দায়িত্ব ওর বাবার উপরেই ছিল, তো খুব ভালোভাবেই উনি রেখেছিলেন। তারপর একটা সময় বয়সজনিত কারণে উনি মারা যান। এবার ছোট থেকে মোটামুটি সুমন যতটুকু ওর ছোটবেলার কথা মনে আছে মোটামুটি ঠিকঠাক ভালোভাবেই চলছিল, পয়সা কড়ি ভালোই ছিল। এবার হঠাৎ একটা সময় যেটা হলো সেটা হচ্ছে যে ওর বাবা যে ব্যবসাটা করছিল, তো সেই ব্যবসার বাজারে হঠাৎই মন্দা দেখা দিল। এবং শুধু মন্দা দেখা দিল তাই নয়, ওখানে আরও 2-3 জন ব্যবসায়ী ছিল যারা কিন্তু ওর বাবার ব্যবসাটাকে অনেক দিন থেকে, বহুদিন থেকে মারার চেষ্টা করছিল। এবং যেহেতু মন্দা দেখা দেয় এবং তারাও হঠাৎ করে সুযোগ পেয়ে যায় এবং ওর বাবার ব্যবসা কিন্তু ডাউনফল হতে থাকে। এবার যখন ডাউনফল হওয়া শুরু করে তখন ওর বাবা কিন্তু অনেক কষ্ট করে সেই জায়গাটা, সেই যে একটা ধাক্কা, সেই যে একটা চ্যালেঞ্জ, সেটা কিন্তু উনি খুব সুন্দরভাবেই অতিক্রম করেন। এবার মানে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক কিছু বোঝে। আমরা ছোটদেরকে অনেক সময় আন্ডার এস্টিমেট করি যে বাচ্চা মানুষ কী শুনতে কী শুনেছে, কী বুঝতে কী বুঝেছে, কিন্তু এটা না অনেক সময় সঠিক হয় না। কারণ সুমন যেটা লিখেছে যে ওর বরাবরই ওর যে বড় জ্যাঠা ছিল, সেই জ্যাঠার বা জেঠিমা যিনি ছিলেন তার কথাবার্তা না ওর কখনোই খুব একটা ভালো লাগতো না। মানে ওরা যদি ওকে আদরও করতো, ও বুঝতে পারতো যে এই আদরটা তারা মন থেকে করছে না। এবার ওর যে মানে ওর বাবার আগের যে ভাই, ওর যে মানে পরের যে জ্যাঠা ছিল, সে হয়তো কিছু একটা বলতো, কিন্তু তার মনটা কিন্তু ওরকম কুটিল ছিল না। কিন্তু ওর যে বড় জ্যাঠা, যে সব থেকে বেশি টাকা পয়সা, মানে তার সব থেকে বেশি প্রভাব প্রতিপত্তি ছিল, সব থেকে বেশি বড় লোক ছিল, সে সবসময় কিন্তু নিজের ফায়দার জন্যই ওদের সাথে সম্পর্কটা রাখত। এবং সেটা সুমন কিন্তু ছোট্টবেলা থেকে বুঝতে পারত। যাই হোক, ওই যে আমি আপনাদের ঘটনাটা শুরুতে বলেছিলাম যে কিছু কিছু মানুষ যারা ধরুন আপনার সাথে ভালো ব্যবহার করেন, আপনি তাদের থেকে কোনো ভালো ব্যবহার এক্সপেক্টও করবেন না, ফলে আপনার কিন্তু সেই বিষয়টা আপনার মনেও থাকবে না। কিন্তু যারা ভালো ব্যবহার সামনে করবে কিন্তু পিছনে আপনার ক্ষতি চাইবে, সেসব মানুষেরা কিন্তু খুব বিপজ্জনক হয়। তো এখানেও ব্যাপারটা সেরকম হলো। যখন ওর বাবার ব্যবসাটা একটু ডাউনফল হওয়া শুরু হয়, তো তখন ওর ওই বড় জ্যাঠা সে কিন্তু বেশ আনন্দ পায় মনে মনে। সে ওপরে ওপরে বলতো, হারে কি হলো তোর, তোর অনেক ব্যবসায় ক্ষতি হয়ে গেল, কিন্তু সে মনে মনে আনন্দ পেত। এবার ব্যাপারটা যেটা ঘটে সেটা হচ্ছে যে যখন আবার ওর বাবার সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সুমনের বাবা আবার ব্যবসায় একটা বড়সড় সাফল্য লাভ করে এবং ওরা একটা বড় সম্পত্তি কেনে, তখন কিন্তু ওর সেই জ্যাঠা প্রচণ্ড মানে তার রাগ হয় যে সে কেন, তার ছোট ভাই কেন কিনছে। এবার তারা তখন মানে বিশেষত জেঠিমা, তিনি হঠাৎ করেই, যেহেতু ওই যে বললাম ওপরে ওপরে ওরা খুবই মুখমিষ্টি ছিল, তো তারা একদিন ওদের বাড়িতে আসে এবং এসে হঠাৎ করেই ওর সেই জেঠিমা বলে যে তোমরা তো আমাদের ওখানে যাও না, কারণ ওরা শহরে থাকতো। তো বলছে তোমাদের তো ওখানে যাওয়া হয় না, তো তাই আমি ভাবলাম যে আজকে আমি সবার জন্য রান্না করব। মানে উনি বলেন যে উনি সবাইকে রান্না করে খাওয়াবে। এবার যথারীতি সুমনের মা বলে যে না না, তুমি এত দূর থেকে এসেছো, তোমার রান্না বাড়ি করে খাওয়ানোর দরকার নেই, তোমাদের ওখানে একবার যাবো না হয়, তখন আমরা খাবো খন। তো জেঠিমা সে মানে নাছোড় বাংলা, সে বলছে না, তোমাদেরকে ওইভাবে খাওয়ারও সুযোগ আমি পাই না, তো আমি আজকেই এখানে রান্না করে তোমাদেরকে খাওয়াবো। এবার ওই যে বললাম, যে সমস্ত মানুষেরা সত্যিকারের সাদাসিধে হয় তাদের মনে কিন্তু অত জটিলতা কুটিলতা থাকে না। তারা কিন্তু ভাবতেও পারে না যে কোনো একটা সাধারণ কথার পিছনে কি তাৎপর্য থাকতে পারে বা কি অভিসন্ধি থাকতে পারে। তো অনেকবার বলার পরে ওর মা রাজি হয়ে যায়, বলে যে ঠিক আছে, তুমি যখন খাওয়াতে চাইছো তাহলে খাওয়াও। এইবারে ওর সেই জেঠিমা রান্না করে। এবার দেখবেন অনেক বাড়িতেই কিন্তু যে রান্না হয়, রোজের যে রান্না হয়, তাতে অনেকেই দেখবেন মিষ্টিটা একটু রান্নার ক্ষেত্রে দেয়। মানে ধরুন ডাল হোক, তরকারি হোক, যাই রান্না করে তাতে একটু মিষ্টি দেয়। এবার ওর জেঠিমা সেদিন যে রান্না করে এবং ওরা সবাই যে রান্নার খাবারটা খেয়েছিল, সেই খাবারগুলো না প্রত্যেকটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল। মানে নর্মাল খাবারে মিষ্টি দিলে যতটা মিষ্টি হবে বা যে স্বাদের যে ব্যালেন্সটা আসবে, তার থেকেও বেশি মিষ্টি লাগছিল। যাই হোক, তো ওর জেঠিমা বলে আসলে আমি তো খুব একটা রান্নাবাড়ি করি না, তো আমার বাড়িতে আমি দেখেছিলাম খাবারে, যে কোনো খাবারে মিষ্টি দেয়, তো তাই আমি হয়তো মিষ্টিটা বেশি দিয়ে ফেলেছি।
তো ওরা সেরকম কিছুই মনে করেনি এবং ওরা সকলেই খুব ভালো করে খাবারটা খায়। এবং এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ওর জেঠিমা শুধু রান্না করে তা কিন্তু নয়, উনি খাবারগুলো বেড়েও দিচ্ছিল। মানে সুমনকে, ওর বাবা মা, এদের সবাইকেই ওর জেঠিমা নিজে হাতে খাবার বেড়ে দেয়। এবার যাই হোক, খাওয়া দাওয়া হলো, সব কিছু খুব ভালো মতো হয়। এইবারে ওরা কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে বাড়ি চলে যায়। এবার এই খাবার দাবার যে খাওয়া দাওয়া হলো, সব কিছু খুব নর্মাল ছিল। ওপর দেখলে মনে হবে যে না, সব কিছুই তো ঠিক আছে, এর মধ্যে আবার অস্বাভাবিকতা কী থাকতে পারে। এবং সেই অস্বাভাবিকতা কী ছিল সেটা বোঝা গেল ঠিক তার পরের দিন থেকে। হঠাৎ করেই পরের দিন সুমনের বাবা প্রথমেই খুব মানে ওনার খুব বমি পেতে থাকে, মানে মনে হয় যেন বমি করবে। এবার বেশি খাওয়া দাওয়া হলে, ইনডাইজেশন হলে বমি হতে পারে, সেটা তো খুব অস্বাভাবিক বিষয় নয়। কিন্তু বিষয়টা এখানে অন্যরকম হয়, সেটা হচ্ছে যে উনি যাই খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। যথারীতি ডাক্তারের কাছে গেছে, ডাক্তারবাবু ওষুধ দিয়েছে। এবার ওষুধ খাওয়ার পরেও মানে পুরো প্রবলেমটা সারে না, মাঝে মধ্যে এরকম বমি হতে থাকে। এবার যেটা হয় যে এই জিনিসটা 2-3 দিন চলে, তারপরে কিন্তু ওর বাবা হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন। মানে অসুস্থ বলতে উনি হঠাৎ করেই কী হয়, ওনার শারীরিক অবনতি হয় এবং উনি বিছানা থেকে উঠতে পারে না। সঙ্গে সঙ্গে ওর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন ডাক্তারবাবুরা দেখে বলে যে সমস্যা হয়েছে, একটা বেশ মানে গুরুতর একটা শারীরিক সমস্যা হয়েছে এবং সেটা হয়তো কোনোভাবে খাওয়ার মধ্য থেকে হয়েছে বা কিছু একটা এমন পেটে চলে গেছে, সেখান থেকে প্রবলেমটা হয়েছে। কিন্তু ডাক্তারবাবু যেটা বলেন, যেটা হয়েছে সেটা এতটাও সিরিয়াস নয়, বা যেরকম কন্ডিশন হয়ে গেছে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু যেটা ঘটনা ঘটলো যে ওখানের খুব ভালো ডাক্তারকে দেখানো হলো, তাতেও কিন্তু মানে ওনার প্রবলেমের কিছু সলভ হলো না, উল্টে ওনার শারীরিক আরও অবনতি হতে থাকলো। এবং অবনতি হতে হতে একটা এমন জায়গায় পৌঁছে গেল যে ওর বাবাকে মানে ডাক্তারবাবু মানে প্রায় জবাব দিয়ে দেয় যে এনাকে মানে আপনারা আর আগের অবস্থায় পাবেন না, এবং উনি বাঁচবেন কি বাঁচবেন না সেটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এবার হঠাৎ করে যে মানুষটা 1 সপ্তাহ আগেও সুস্থ সবল ছিল, নিজে ব্যবসার কাজকর্ম করেছে, সব কিছু ঠিকঠাক করেছে, সেই মানুষটা 1 সপ্তাহে তার এতটা শারীরিক অবস্থার মানে ডিটোরিয়েট করলো, কেন করলো, কী জন্য করলো, কিছুই বোঝা গেল না। আর ওই খাবার দাবার খাওয়ার পরের দিন ওর বাবার বমি হয়েছিল, কিন্তু সেই বমিটা না অতটাও মারাত্মক লেভেলে হয়নি যেটা তার পরের দিন হয়। এবার তার আগের দিন উনি বাড়িতেই খেয়েছেন। এবার এক্স্যাক্টলি কোন খাবার থেকে ওনার এই এতটা সমস্যা হলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝা গেল না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং ডাক্তার যখন মানে বলে, উনি ডাক্তারও মানে বলছে যে আমরাও বুঝতে পারছি না যে এই বিষয়টা এতটা করে সিরিয়াস হয়ে গেল। এবং ওনার রীতিমতো মানে অর্গ্যান যেগুলো রয়েছে শরীরের ভিতরে, সেগুলো ঠিকঠাক মতো কাজ করা মানে বন্ধ করে দিচ্ছিল। মানে কখনো কাজ করছে ঠিক করে, কখনো করছে না। তো ডাক্তারবাবুরাও কিন্তু খুব কনফিউজড হয়ে যায়। এবং সেই সময় সুমনের কিন্তু একটা মানে ও কিন্তু অতটা বড়ও নয়, ছোটই বলা যেতে পারে। এবার ওর মা তো খুব মানে প্রচণ্ড আর কি টেনশনে পড়ে গেল যে কী করবে মানুষটাকে হাসপাতালে নিয়ে যাওয়া, তার চিকিৎসা করানো, সেটা একটা দিক। এদিকে সুমনের এখনও মানে সেই ম্যাচিউরিটি আসেনি যে ও ব্যবসা দেখবে, ও তখন অনেকটাই ছোট। এদিকে মানুষটা ট্রিটমেন্ট করাতে হবে। তো এই সমস্ত বিষয় কিন্তু যেটা প্রভাব, সবার আগে যে জিনিসটায় প্রভাব পড়লো সেটা হচ্ছে ব্যবসায়। এবং 1 মাসের মধ্যে ওই লাভজনক ভালো ব্যবসা সেটা কিন্তু ফরফর করে কিন্তু নামতে থাকলো। এবং একবার যখন ডাউনফল হয়েছিল, সেই সময় কিন্তু ওর বাবা খেটে খুঁটে নিজের যোগ্যতায় সেই ব্যবসাটাকে আবার দাঁড় করিয়েছিল। কিন্তু এবার যেটা হলো সেটা হচ্ছে যে খুবই আর কি খারাপ অবস্থা। এবং এদিকে ওর বাবাকেও কোনোভাবে সুস্থ করা যাচ্ছে না, প্রচুর টাকা খরচা হচ্ছে। এবং আরও যে জিনিসটা অদ্ভুত সেটা হচ্ছে, যখন ওর মা মানে যেহেতু তার নিজের দাদা একজন বড় ডাক্তার, কলকাতায় তার বেশ নামডাক আছে এবং একটা রেফারেন্স পাওয়া যাবে, কিন্তু ওর মা যখন স্বাভাবিকভাবেই ওর জ্যাঠাকে ফোন করে কথাটা জানায়, তারা অদ্ভুতভাবেই প্রথমে মানে বলে যে আচ্ছা ঠিক আছে, কী ওষুধ দিয়েছে বলো তো, বলেছে এই ওষুধ দিয়েছে, বলছে হ্যাঁ এই ওষুধেই কমে যাবে, আর কোনো ব্যাপার নেই। এবার যখন তারপরে আরও শারীরিক অবস্থার অবনতি হলো, তাকে যখন হাসপাতালে ভর্তি করা হলো, তখন যখন ওর মা
মানে ওর জ্যাঠার সাথে যোগাযোগ করে। তো সে মানে উনি ভাবতে পারেনি যে যারা এত ভালো ব্যবহার করেছে, 1 সপ্তাহ আগে এসেছে, খাওয়া দাওয়া করেছে, সব কিছু এত ভালো চলেছে, সেই মানুষ দুটো খুব কায়দা করে তারা বলে যে তাদের নাকি কোথায় একটা যেতে হবে, এবং সে বলে যে ঠিক আছে তোমরা এখানে আসো, কিন্তু আমরা তো এখন থাকছি না, তোমরা কোথায় থাকবে, তো ঠিক আছে আমি না হয় একটা ব্যবস্থা করছি, অমুক হাসপাতালে একটা যাতে বেড পাওয়া যায়, এরকম একটা যাতে কিছু করা যায়, উনি সেরকম বলে আর কি। মানে তার কথাবার্তায় বোঝা যাচ্ছে, মানে সে সরাসরি হয়তো না বলছে না, বা সরাসরি হয়তো সে দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে সেটা নয়, কিন্তু তার কথাবার্তা ঠাড়ে ঠোরে সেটাই বোঝাচ্ছে যে আমি এই বিষয়টার মধ্যে আর থাকতে চাই না। তো ব্যাপারটা একবার ভেবে দেখুন যে নিজের দাদা, সে নিজে ডাক্তার, তার ভাইয়ের এরকম ক্রিটিক্যাল অবস্থা, তো সে কোনো সাহায্য করা তো দূরের কথা, সে এমন এমন কথা বলছে তাতে বিষয়টা আরও কনফিউজিং হয়ে যাচ্ছে। এবং যখন ওর মা কিছু বুঝতে পারছে, কারণ ওর মা তো খুব শিক্ষিতা ছিলেন তা তো নয়, উনি মানে পড়াশুনো জানতেন কিন্তু অতটাও বেশি জানতেন না, ফলে চিকিৎসাটা কিভাবে এগোচ্ছে, ঠিকঠাক পথে এগোচ্ছে কিনা, আর কিছু দরকার আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে যখন ওর মা ওর জ্যাঠার সাথে কথা বলতে যায়, তো দেখছে যে মানে কিছুই হেল্প পাচ্ছে না, এবং আরও বেশি এমন কথাবার্তা বলছে যাতে আরও পুরো বিষয়টা আরও কনফিউজড হয়ে যাচ্ছে। তো ভেবে দেখুন একবার যে কতটা খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। এদিকে যেটা হচ্ছে যে টাকা পয়সা হাতে কমে আসছে, এবং ওদের মানে ওর বাবা যা টাকা পয়সা জমিয়েছিল ব্যবসার ক্ষেত্রে, তো সেই সমস্ত টাকা পয়সা আস্তে আস্তে খরচা হয়ে যাচ্ছে, এবং এই হসপিটাল বাড়ি করতে করতে প্রায় 3-3.5 মাস হয়ে গেল। এদিকে ওর যে জ্যাঠা, সে কিন্তু মানে মাঝে মধ্যে ফোন করতো, বাট বোঝা যেত যে ওরা জাস্ট মজা দেখছে এরকম টাইপের। সত্যিকারের নিজের ভাইয়ের এরকম একটা সিচুয়েশনে পাশে এসে দাঁড়ানো, মেডিকেল হেল্প করা কিছুই নেই। এবং ওর জ্যাঠাকে যখন ওর মা বলতো যে এরকম এরকম, বলছে হ্যাঁ হ্যাঁ সব ট্রিটমেন্ট ঠিকঠাকই চলছে, এর থেকে বেশি কিছু করা তো সম্ভব নয়, দেখো ঠিক হয়ে যাবে, মানে এইরকম কথা। একবারও সুমন যেটা লিখেছে যে একবার ওকেও কখনো জিজ্ঞেস করেনি যে কী রে তোর পড়াশুনো ঠিকঠাক মতো চলছে কিনা, আর্থিক দিক থেকে তোদের কোনো অসুবিধে আছে কিনা, কিছু দরকার আছে কিনা। অথচ এই জ্যাঠা যখন ওর বাবার এত ভালো ব্যবসা চলছিল, তখন কিন্তু এরা মানে মাঝে মধ্যেই আসতো, খাওয়া দাওয়া করতো, জিনিসপত্র নিত, সব কিছুই চলতো। বাট এই সময়টা কিন্তু ওরা পুরো মানে যাকে বলে পিঠ টান দিল। তো এই বিষয়টা ওর মাও বুঝতে পারে যে ওখান থেকে আর কোনো সাহায্য পাওয়া যাবে না। তো উনি তখন ওদের ব্যাংকে যে টাকা পয়সা গুচ্ছিত ছিল সেখান থেকে টাকা ভাঙিয়ে ওর বাবাকে দক্ষিণ ভারত নিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ ওদের আশেপাশের কিছু লোকজন বলে যে এরকম একটা অবস্থা যখন, তো তাহলে ওনাকে যদি দক্ষিণ ভারত নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো ওনাকে বাঁচানো যাবে। মানে একজন ডাক্তার খুব ভালো ছিলেন, তিনিও খুব সাহায্য করে, যেহেতু সুমন বেশি বড় নয়, ও ছোটই বলা যায়, স্কুলে পড়ে তখন, এই 6-7 এরকম আর কি ক্লাসে পড়ে। তো ওর এই সমস্ত টানা পড়েনি ওর 1 বছর নষ্ট হলো, মানে ও ফাইনাল পরীক্ষাও দিতে পারেনি, কারণ ওর বাবাকে নিয়ে দক্ষিণ ভারত যেতে হয়, এবং সেখানে ওরা দীর্ঘ 2.5 মাস ছিল। তো সেই ডাক্তারবাবু অনেক সাহায্য করে, সে কিন্তু ওদের কোনো পরিচিত কেউ নয়, ওদের অবস্থা দেখে সেই ডাক্তার সহৃদয় ছিলেন, তো তিনিই সমস্ত ব্যবস্থা করে দেয়। এবং ওই যে সুমন ওই ছোট বয়সে ওর মানে ওর মামা গেছিল, কিন্তু তিনি মানে সবারই কাজকর্ম আছে, তার পক্ষে তার টানা 2.5 মাস থেকে যাওয়া সম্ভব নয়, কিন্তু সেই সময় ওর মধ্যে একটা অদ্ভুত রকমের ম্যাচুরিটি কাজ করে, এবং ও কিন্তু ওর মাকে খুব সাপোর্ট করতো। যাই হোক, তো সেই ব্যাংক থেকে টাকা পয়সা বার করে ট্রিটমেন্ট করা হয়, 2.5 মাস ওখানে ওরা দীর্ঘ থাকে। তো এর মধ্যে একটা বিশেষ ঘটনা ঘটে, সেটা হচ্ছে তখন ওর ধরুন ওই 7-এ পড়ার কথা, মানে বুঝতেই পারছেন একটা ক্লাস 7-এর বাচ্চা ছেলে আর কত বড় হতে পারে, তার কতটা বেশি ম্যাচুরিটি হতে পারে। তো ও একদিন দেখে যে ওর বাবাকে যখন ওরা এনেছিল দক্ষিণ ভারতে, তো সেখান থেকে মানে ওর বাবা ধরুন ব্যাগপত্র, সেখানে ওর বাবার জামা কাপড়, জিনিসপত্র, এগুলো সব কিছুই ব্যাগের মধ্যে রাখা ছিল। এবার যখন ওরা এসেছিল তখন খুব তাড়াহুড়োর মধ্যে ওখান থেকে গুছিয়ে টুছিয়ে ওরা এসেছে। তো ও একদিন ব্যাগ থেকে কিছু একটা বার করতে গিয়ে দেখে যে ওই ব্যাগটার মধ্যে একটা ছোট্ট কালো মাদুলি রয়েছে। এই জিনিসটা ওর হাতে পড়ে, এবং
যেখানে ছিল ওই মাদুলিটা, সেটা ছিল সেখানে ওর বাবার জামা কাপড়, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ওর বাবার ছিল সেগুলো ভাঁজ করা ছিল। তো তখনও কিন্তু ওর বাবার ট্রিটমেন্ট চলছে এবং ওখানেও ডাক্তারবাবু কিন্তু মানে বলেছে যে দেখুন আমরা চেষ্টা করছি, কিন্তু বিষয়টা প্রচণ্ড মানে গাড়িয়ে গেছে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তখনও কিন্তু ওর বাবার খুব একটা শারীরিক উন্নতি হয়নি। তো দেখাটা মাদুলি এরকম পড়ে রয়েছে। তো স্বাভাবিকভাবেই ও তখনও অতটা বোঝেনি, তো ছোট ছেলে, তো ও কী করেছে, মাদুলিটা নিয়ে গিয়ে ওর পাশে মানে যে ওর মা ছিল, মাকে বলছে মা এই জিনিসটা কী গো? তোর মা বলছে এটা আবার কোথা থেকে পেলি? বলছে এই তো আমাদের যে আমরা বাক্স এনেছি সেই ব্যাগের মধ্যেই ছিল, সেইখানে বাবার জামা কাপড় যেখানে আছে সেখানে ছিল। এবার ওর মা না খুব অবাক হয়ে যায়, কারণ ওরা তাবিজ, কবজ, মাদুলি কখনো মানে এই জিনিসগুলো ওরা কোনোদিন করেনি। আর এগুলো মানে এগুলো যে করা যায় বা এরকম কিছু যে আদৌ হয় সে বিষয়ে ওদের কিন্তু কোনো নলেজ ছিল না। ওরা শুধুমাত্র ঠাকুরের আশীর্বাদী ফুল নিয়ে এসেছিল, দ্যাটস ইট। কিন্তু ওরকম একটা কালো কাপড় দিয়ে গিট্টি করা একটা ওরকম মাদুলি, এটা কিন্তু মানে কি করে এলো ওর মা কিছুই বুঝতে পারলো না। তো ওর মা সঙ্গে সঙ্গে ওর হাত থেকে নিয়ে ওকে বলে তুই হাতটা ধুয়ে নে। তো ওর মা ওটা বাইরে ফেলে দেয়। এবার ওর মা তখন মানে ওকে বারবার জিজ্ঞেস করছে যে তুই সত্যি বাক্সর ভিতর থেকেই পেয়েছিস? ওরা বড় বড় বাক্স নিয়ে গেছিলো ট্রাঙ্কের মতো। বলছে হ্যাঁ আমি এখান থেকেই পেয়েছি। এবার ওর মা তখন ভাবতে থাকে যে এটা এলো কোত্থেকে। কিন্তু ওই যে তখন একটা খুব মানে একটা টেনশনের সিচুয়েশান চলছে, ওর বাবা হাসপাতালে ভর্তি, ওখানে বারবার যাতায়াত করতে হচ্ছে এবং সম্পূর্ণ একটা অন্য জায়গায় গিয়ে, একটা অন্য রাজ্য যেখানকার ভাষা আলাদা, যেখানকার মানুষজন অন্যভাবে কথা বলে। তো ওর মা সেই সময়টা সত্যি প্রচণ্ড স্ট্রাগল করে এবং সাথে ও অনেক স্ট্রাগল করে। তো এই বিষয়টা নিয়ে না ওর মা অতটা তলিয়ে ভাবতে পারে না। কিন্তু সুমনের একটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে যে ওদের বাড়িতে যখন মানে ওরকমই একবার যখন ওর জ্যাঠা জেঠিমা এসেছিলো, ওর বড় জ্যাঠা জেঠিমা, তো সেই সময় ও একবার দেখে ওর জেঠিমা ওই ট্রাঙ্কটা যেখানে রাখা ছিল তার পাশে একটা আলমারি আছে। তো সেই আলমারির মধ্যে ওর বাবার জামা কাপড়, ওর মায়ের শাড়ি, এই সবই থাকতো। তো ও একবার দেখে যে ওর জেঠিমা মানে এদিক ওদিক দেখে আলমারিটাকে বন্ধ করে দিল। এবার আলমারিটা না লক থাকতো না, মানে জাস্ট এমনি বন্ধ করা থাকতো। তো এরকম খুলে দিয়েছে, খুলে হয়তো কিছু করছিল, সে বন্ধ করছে। এবার ও তখন ভাবে যে তাহলে জেঠিমা কেন ওটা খুলে বা বন্ধই বা করলো কেন? এবার ওই যে বললাম যে যখন আপনি একটা কোনো কিছু বিষয় নিয়ে খুব মন দিয়ে ভাববেন, তখন কিন্তু আপনার অনেক কিছু হয়তো আপনি সেই সময় ওভারলুক করে গেছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু মনে পড়ে। তো ওর তখন বিষয়টা মনে আসে, ও তখন ওর মাকে কথাটা বলে। এবার ওর মাকে যখন কথাটা বলেছে, ওর মা না মানে কথাটা কিন্তু বিশ্বাস করে। উনি বলেন যে তাই এরকম তুই দেখেছিলি? বলছে হ্যাঁ আমি জেঠিমাকে দেখেছিলাম আলমারিটা লাগাচ্ছিল। এইবারে ওর মা তখন বলে যে ঠিক আছে, হয়তো জেঠিমা আলমারিতে হয়তো এসে কিছু রেখেছিল, সেটা হয়তো সে নিয়ে যাচ্ছিল, কারণ ওর জেঠিমা শাড়ি গয়না হয়তো পরে এসেছে, সেটা ওরা আলমারিতে রাখতো, আবার বাড়ি যাওয়ার সময় সেগুলো পড়ে যেত। তো ওকে বিষয়টা ওরকম করে বলে, কিন্তু সুমনের মনে ব্যাপারটা কিন্তু সেই খটকা রয়েই যায়। কারণ ওই তাবিজ ওদের মানে ওর বাবার জামা কাপড়ের ভাঁজে কোনোভাবেই আসার কথা নয়। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছিল যে নিশ্চয়ই কেউ ইন্টেনশনালি ওটাকে রেখেছে। এবার যেহেতু ওই সময় একটা খুব ব্যস্ততা ছিল, ওর মা ওই বিষয়টা নিয়ে আর অতটা ভাবেনি। এবার এখানে ব্যাপারটা দেখুন, যেদিন পাওয়া গেল ওটা, সেদিন প্রথমে সুমন হাতে নিয়েছিল, তারপরে ওটা ওর মা হাতে নিয়ে ফেলে দেয়। ঠিক এই ঘটনার পরের দিন বিকেল থেকে সুমনেরও সেম জিনিসটা শুরু হলো। মানে ও প্রচণ্ড বমি করছে এবং ওর শারীরিক অবনতি হচ্ছে। এবং এই জিনিসটা যখন প্রথম হয়, ওর মা কিন্তু সঙ্গে সঙ্গে মানে ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কারণ মায়ের মন তো, ওর মার যেন মনে হচ্ছিল যে এইভাবে ছেলে বমি করছে, এটা তো ঠিকঠাক নয়। তো সঙ্গে সঙ্গে ওখানে হাসপাতালে ওকে ভর্তি করে নেয়। এবং যেহেতু ওরা ওখানেই ছিল, তো আর ও একটা বাচ্চা ছেলে, তো সঙ্গে সঙ্গে ওখানের যে দক্ষিণের যে ডাক্তাররা ছিলেন, তারা বিষয়টা কিন্তু খুব সিরিয়াসলি মনিটর করা শুরু করে এবং সাথে সাথে কিন্তু ট্রিটমেন্টও শুরু হয়ে যায়। এবারে ওর মা তো মানে একদম দিশেহারা হয়ে যায়। মানে স্বামীকে চিকিৎসা করাতে নিয়ে এসেছে, এবার ছেলে অসুস্থ হয়ে গেল
এবং এই যে এত কিছু ঘটছিল, ওর মা কিন্তু টাইম টু টাইম সমস্ত ইনফরমেশান মানে ওর সেই যে জ্যাঠা তাকেও কিন্তু দিত, সেই বড় জ্যাঠা। সে কিন্তু কোনো রকম কোনো সাহায্য করা, কোনো রকম কোনো বিশেষ করে ইন্টারেস্ট দেখানো সেসব উনি কিছুই করতেন না। উনি শুধু মানে খুব হ্যাঁ হু করতেন, মানে একদম ফর্মাল ছিলেন উনি, যেন কিছুই হয়নি এরকম একটা ব্যাপার। তো এবারে উনি তখন মানে সিচুয়েশান জানালেন, তো তখন মানে ওর যে মামা, সুমনের মামা, সে আসে এবং সুমনের যে আর এক জ্যাঠা যিনি প্রফেসর তিনি ওখানে আসে, এসে টাকা পয়সা দেয় এবং ডাক্তারের সাথে কথা বলে। তো ডাক্তারবাবু বলে যে মানে ছেলেটিকে ওরা মানে যে সমস্যা হয়েছিল সেই সমস্যাটা ওরা ঠিক করে ফেলেছে মোটামুটি। কিন্তু ডাক্তারবাবুও বুঝতে পারছে না যে মানে ওখানেও ডাক্তারবাবুরা বুঝতে পারছে না যে এই সিচুয়েশনটা হলো কি করে হট করে। যাই হোক, তো ওর মায়ের তো ভীষণ মন খারাপ। তো তখন উনি কি করেছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ওর মানে সুমন যেদিন অসুস্থ হলো ঠিক তার 2 দিন পর থেকে সুমনের মায়েরও কিন্তু ওই সেম বমি করাটা শুরু হয়। কিন্তু উনি ভাবলেন যে আমি যদি এখন ডাক্তারের কাছে যাই, আমিও যদি গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যাই, তাহলে আমার ছেলেকে কে দেখবে, আমার স্বামীকে কে দেখবে। আর ওনার যে ভাই ছিল সেও একদিনের জন্যই এসছিল, ওনার আর এক ভাসুর সেও দেখা করে চলে গেছে, ফলে উনি ছাড়া আর এখানে কেউ নেই। তো তখন উনি ভাবলেন যে না, ওনার তখন মনে না একটা খটকা মানে চলছিলই যে কিছু তো ব্যাপার আছে, এটা তো খুব স্বাভাবিক বিষয় নয়, কিছু নিশ্চয়ই ঘটেছে। তো ওনার মন প্রচণ্ড খারাপ, এদিকে শরীরও খারাপ। উনি তখন ওই হাসপাতাল থেকে কিছুটা দূরে, মানে তাও ধরুন ওই 2-2.5 কিলোমিটার হবে দূরে একটা মন্দিরের কথা উনি শুনেছিলেন। তো সেই মন্দিরে নাকি খুব জাগ্রত, মানে ভগবান খুব জাগ্রত। তো সেই মন্দির পার্টিকুলার কী মন্দির ছিল সেই নামটা ওর মনে নেই, বাট ও যেটা জানিয়েছে যে খুব সম্ভব ওটা ভগবান বিষ্ণুর কোনো মন্দির ছিল, ঠিক আছে। তো সেই মন্দিরে কিন্তু ওর মা, কারণ মানে ওদের কাছে টাকা পয়সা তো খুব লিমিটেড ছিল, আর ওর মা অত মানে এই কনভিনিয়েন্স করে যাবে আসবে সেটাও ছিল না, কিন্তু উনি মানুষকে জিজ্ঞেস করে করে খুব কষ্ট করে উনি হেঁটে হেঁটে ওই মন্দিরে যায়। ওনার নিজেরও শরীর ভালো ছিল না এবং উনি তো আর পুরোপুরি জানতেন না যে মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয়। তো উনি যখন গিয়ে পৌঁছন দুপুরবেলা, সেই সময় উনি গিয়ে দেখে যে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। এবার ওনাকে আবার ফিরতে হবে, কারণ ওনার ছেলেকে উনি দেখবেন, ওনার স্বামীকে ওনাকেই দেখতে হবে, ডাক্তারের সাথে কথা বলার থাকতে পারে। তো ওর মা না মানে ওখানে মানে উনি কান্নায় ভেঙে পড়েন যে আমি এত কষ্ট করে মায়ের মানে ভগবানের কাছে এলাম, তো মন্দির বন্ধ হয়ে গেল। তো সেই সময় ওখানে ওই মন্দিরে একজন পুরোহিত ছিলেন। তো সেই পুরোহিত মানে ওর মা মোটামুটি ওই ভাঙাচোরা হিন্দি বলে চালাচ্ছিল, আর ওই পুরোহিত মশাই যিনি ছিলেন তিনি হিন্দিটা মোটামুটি বুঝতেন। তো যখন এরকম করে কাঁদছে, তো তখন ওই ঠাকুরমশাই যিনি পুরোহিত আর কি ছিলেন, তিনি বলছেন যে এখন তো মন্দির খোলা হবে না, এখন ঠাকুরের শয়ন সময়, আপনি বিকেলে আসুন। তো ওর মা তখন বলছে যে আজ তো আর আসতে পারবো না, অনেক কষ্ট করে এসেছিলাম। মানে এই বলতে বলতে না ওর মাও অজ্ঞান হয়ে যায়, কারণ উনি অতটা পথ ওই গরমের মধ্যে হেঁটে এসেছেন, তার মধ্যে ওনারও শরীর ভালো নেই। তো ওখানে যিনি ঠাকুরমশাই ছিলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি যখন দেখলেন যে একজন এসেছে সেরকম মানে অজ্ঞান হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে আশেপাশে আরও 2-4 জনকে উনি ডাকেন, ডেকে ওনার চোখে মুখে জল দেয়, ওনাকে একটু থিতু করে, তো ওনার জ্ঞান চলে আসে। মানে ওই জাস্ট একটু উনি ফেন্ট মতো হয়েছিলেন, উনি জ্ঞান চলে আসে। তো তখন উনি আর কি পুরো বিষয়টা বলে যে আমার ছেলে অসুস্থ, আমার স্বামী অসুস্থ, আমি কি করব, আমরা তো কিছু বুঝতে পারছি না, আমরা অনেক দূরে থাকি, অনেক দূর থেকে এখানে এসেছি চিকিৎসা করাতে, ছেলে আপাতত বিপদমুক্ত আছে, কিন্তু আমার স্বামী তার কিন্তু এখনও পুরোপুরি সুস্থ করতে পারলাম না, কতদিন এখানে এভাবে থাকতে হবে তাও জানি না, আমাদের কাছে টাকা পয়সাও খুব একটা নেই। তো আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি, মানে এখন ভগবান যদি না সাথ দেয়, ভগবানের যদি আশীর্বাদ না থাকে, আমি আমার স্বামী সন্তান কাউকেই সুস্থ করতে পারবো না। তো সবটা শুনে ওই ঠাকুরমশাই ওনার মাথায় হাত রাখে, এবং মাথায় হাত রেখে ওনাকে নাকি বলেছিল যে মা তুমি এত দূরে এসেছো, মানে যেটা আর কি বলেছিল ওদের ভাষায় বা হিন্দিতে বলেছিল, বাট এখানে সুমন যেটা লিখেছে আমি সেভাবেই বলছি, তার মানেটা আর কি এরকমই কিছুটা ছিল। উনি বলেন তখন যে তোমার নিজের কেউ, একান্ত তোমার পরিবারের নিজের কেউ তোমার পরিবারের ক্ষতি করেছে।
উনি তার সাথে সাথে এটাও বলেন যে সে তোমার স্বামীর ক্ষতি চেয়েছে, তোমাদের আর্থিক ক্ষতি চেয়েছে, তোমাদের সংসারটা যাতে ভেঙে চুরে যায় সেইটাও চেয়েছে, এবং সেই জন্যই কিন্তু সেই ঈর্ষাবশত তোমার পরিবারের ক্ষতি করেছে। এবং তুমি মায়ের কাছে আশীর্বাদ চাইতে এসেছো, ভগবানের কাছে আশীর্বাদ চাইতে এসেছো, এটা খুব ভালো কথা। কিন্তু আমি তোমায় বলছি, তোমার বাড়িতে যে ক্ষতি করেছে, যে তাবিজ রেখে গেছে, সে এতটাই বড় ক্ষতি তোমার করতে চেয়েছে যেখানে একটা মানুষের প্রাণও চলে যেতে পারত। হয়তো ভগবানের একটা আশীর্বাদ তোমার পরিবারের উপরে, তোমাদের পরিবারের সকলের উপরে আছে, সেই জন্য কিন্তু তোমরা এইখানে অবধি পৌঁছতে পেরেছো। তো এই কথা শুনে ওর মা কিন্তু ভীষণ ভয় পেয়ে যায়। কারণ প্রথম কথা হচ্ছে, সুমন যে তাবিজটা পেয়েছিল সেটা পাওয়ার কথা নয়, এরকম কোনো কিছু ওদের বাড়িতে এর আগেও কখনো ছিল না। ফলে সেখানেই একটা বিশাল প্রশ্ন প্রথমেই এসেছিল, কিন্তু উনি তখন ব্যস্ততার মাঝে ওই বিষয়টাকে অতটা তলিয়ে ভাবেনি। তো এটা বলার পরে ওই ঠাকুরমশাই বলেন যে তোমার স্বামীর উপরে মানে যে ক্ষতিটা করেছে সে কিন্তু তোমার স্বামীর প্রচণ্ড বড় শত্রু। সে হয়তো তোমার সামনে সেই শত্রুতাটা করে না, কিন্তু যে এই মানে নিম্ন রুচির এই ঘটনাটা ঘটিয়েছে সে কিন্তু তোমার পরিবারেরই একজন, মানে একদম নিজের কেউ ঘটনাটা ঘটিয়েছে। এবার যখন এই কথাগুলো ওই ঠাকুরমশাই বলেন, তখন ওর মায়ের কিন্তু আর বুঝতে একটুও অসুবিধে হয় না যে উনি কার কথা মানে বলতে চেয়েছে। তো তখন উনি ঠাকুরমশাইয়ের পায়ে পড়ে, বলে যে আমি এখানে পুজো দেবো। তখন ঠাকুরমশাই বলে যে তুমি এখানে আরেকটু অপেক্ষা করো, আমি একটু পরেই মন্দিরের দোর খুলে দেব। আমি নিজে তোমার মানে তোমাকে আমি পুজো দেবো, তোমাকে আমি মন্ত্র বলবো, তুমি ঠাকুরকে ডেকো, এবং এখানে কেউ খালি হাতে ফেরে না, ভগবান নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করবেন। যাই হোক, তো তারপরে এর কিছুক্ষণ পরেই মানে ওই দিন ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি মন্দিরের দোর খুলে দেয় এবং ওর মাকে বলে যে তুমি এই ফুল নাও, ফুল দিয়ে ওনাকে মন্ত্রোচ্চারিত করে ওনার যেখানে যে ভগবান ছিলেন, যে ভগবানের যে মূর্তি ছিল, মানে তার শ্রীচরণে ওই পুষ্পাঞ্জলি দেয়া করান। এবং পুষ্পাঞ্জলি দেওয়ার পরে উনি নিজেও কিছু মন্ত্র বলে, আরতি করে এবং ওর মাকে একটা ফুল দেয়। সেই ফুলটা দিয়ে বলে যে তুমি এই ফুলটা গিয়ে তোমার স্বামী এবং তোমার সন্তান দুজনের মাথায় লাগিয়ে দাও। আর তার সাথে সাথে ওর মাকে একটা চরণামৃত খেতে বলে যে তোমারও শারীরিক অবস্থা কিন্তু ভালো না, কারণ এই সবচেয়ে যা যা করছে সব কিছুর কারণ কিন্তু ওই একটাই, সেটা হচ্ছে যে ওদের বাড়িতে কেউ ক্ষতিটা করেছে। এবার ওর মা তো ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারছে যে কে ক্ষতিটা করেছে, সেটা হচ্ছে ওনার স্বামীরই বড় দাদা। তো উনি তখন ভগবানের প্রতি চরম আস্থা রেখে, মানে ওই মন্দিরে উনি যখন গেছেন, মানে দক্ষিণী ভাষা অতটাও বুঝতে পারছিলেন না, কিন্তু উনি এটুকু বুঝছিলেন যে ভগবান নিশ্চয়ই ওনাকে সাথ দেবে। কারণ উনি যখন নাকি ওই ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছিলেন, ওর মা নাকি বুঝতে পেরেছিল যে ভগবানের চোখের, মানে আমরা তো যখন কোনো ঠাকুরের দিকে তাকাই তার তো চোখের দিকেও তাকাই, তো ওর মা নাকি বুঝতে পেরেছিলেন মানে একটা অভয় সূচকভাবে যে তুই মানে হাসপাতালে ফিরে যা, সব ভালো হবে, এরকম একটা কিছু বলে নাকি ভগবান একটা ইশারা করলেন। এটা উনি বুঝতে পেরেছিলেন, মনে হলো যেন চোখের পাতাটা নড়ে উঠল। এবং এটা যখন ওর মা বুঝতে পারে, ওনার রীতিমতো সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে এবং ঠাকুরমশাই বলেন যে তুই যা, এবং আমি জানি তুই খুব ভক্তি ভরে ভগবানকে ডেকেছিস, পুজো করলি, ভগবান ঠিক তোর মনের আশা পূরণ হবে, কোনো কিছু খারাপ হবে না, তুই যা। তো ওর মা ওই শরীরে শুধুমাত্র একটু চরণামৃতটুকু খেয়ে উনি হাঁটতে হাঁটতে এতটা রাস্তা আসেন। এসে উনি হাসপাতালে ঢোকেন এবং ঢুকে ওর বাবার মাথায় এবং ওর মাথায়, দুজনের মাথাতেই ওই ঠাকুরের আশীর্বাদী ফুল উনি ছুঁয়ে দেন। এবারে আপনারাও হয়তো ভাবছেন যে এই বিষয়টা মানে ওর দাদার মানে সুমনের যিনি জ্যাঠা, তিনি ডাক্তার ছিলেন, তিনি যাকে বিয়ে করেছেন মানে অর্থাৎ ওর জেঠিমা, তিনিও একটি বড়লোক বাড়ি থেকে বিলং করেন। তো আপনারাও হয়তো ভাবছেন যে হঠাৎ করে এমন কি হলো যার জন্য মানে ওর জ্যাঠা এতটা নিচে নেমে গেল বা এরকম একটা কাজ করতে একবারও দ্বিধা পেল না। বিষয়টা হচ্ছে যে ওর যে বড় জ্যাঠা, তার একটি ছেলে রয়েছে, আর ওর যে মেজো যে জ্যাঠা, তার হচ্ছে দুটি মেয়ে। এবার একদিন কি হয়
ওদের বাড়িতে ওরা সবাই আসে, মানে যেহেতু আদি বাড়িতে আর কেউই থাকতো না, তো যদি কেউ ওইখানে আসতো তারা কিন্তু ওদের সাথেই থাকতো, যেহেতু সুমনরা ওই বাড়িতেই পুরনো বাড়িতেই ছিল। তো এরকম সবাই ফ্যামিলি নিয়ে এসেছে, ওর বড় জ্যাঠাও ফ্যামিলি নিয়ে এসছে, যে জ্যাঠা আর কি ডাক্তার, যে জ্যাঠা প্রফেসর, তিনিও তার ফ্যামিলি নিয়ে এসছেন। তো ওইখানেই মানে ওরা যেখানে থাকতো ওই গ্রামেই একজন খুব বড় জ্যোতিষ ছিলেন, এবং তিনি শুধুমাত্র জ্যোতিষ ছিলেন তা নয়, তিনি কিন্তু খুব ভালো ভবিষ্যবাণী করতে পারতেন। তো উনি কোনো একটা কারণের জন্য ওদের বাড়িতে আসে। তো যেহেতু ওর বাবা, সুমনের বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন, তো উনি বলেন যে আমার আজকে পুরো পরিবার আছে, দাদারাও এসেছে, তো আপনি একটুখানি বসে চা খেয়ে যান। এবার ওনাকে চা খেতে বলেছে এবং উনি চা খাচ্ছে। এবার চা খেতে খেতে ওনার যে ওই যে মানে সুমনের যে মেজো জ্যাঠার যে মেয়ে রয়েছে, তার মধ্যে একটি মেয়ে এসে, ছোট, সে অনেকটাই ছোট, তো সে বলছে যে শুনেছিলাম দাদু তুমি খুব ভালো হাত দেখতে পারো, ভবিষ্যৎ বলতে পারো, তাহলে আমার হাতটা দেখে একটু ভবিষ্যৎ বলো না গো। তো এরকম করে নাকি বলেছে। এবার ওর বড় জ্যাঠার যে ছেলে আর ওর মেজো জ্যাঠার যে মেয়ে, এরা হচ্ছে মানে এদের মধ্যে এজ ডিফারেন্স খুব বেশি নেই, মোটামুটি কাছাকাছি এদের এজ। এবার ওই যিনি জ্যোতিষ ছিলেন তিনি সত্যি সত্যি বলেছে। এবার যা বলেছে মোটামুটি আগের যেগুলো কথা বলেছে সেগুলো মেয়েটির সাথে একদম মিলে যায়। এবার ঘটনা হচ্ছে যে এইটা দেখে এই বড় যে জ্যাঠা ছিল তিনিও তার ছেলেকে সামনে এনে বলে যে ওর বিষয়ে কিছু বলুন, আমি তো চাই ও যেন ভবিষ্যতে ডাক্তার হয়। যেহেতু ভদ্রলোক নিজে ডাক্তার, তো তিনি বলছেন আমি চাই ও ডাক্তার হয়, তো মানে কীরকম কী দেখছেন। এবার ওনার ছেলে প্রথম থেকে কিন্তু একটু পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী, ছেলেটি এমনিতে ভালো কিন্তু অমনোযোগী পড়াশোনায়। তো ওই জ্যোতিষ তিনি ছিলেন, তো তিনি আবার এত ভালো মানুষ ছিলেন, তিনি তখন একটা কথাই বলেন যে দেখো তুমি আমাকে সব কিছু জিজ্ঞেস করো না, কারণ আমি মিথ্যে বলি না। মানে আমার কাছে কেউ হাত দেখাতে এলো, আমি যখন থেকে এই জ্যোতিষ চর্চা করছি সেখানে আমি যার থেকে শিখেছি, মানে আমার যিনি গুরু ছিলেন তিনি আমাকে একটা কথাই বলেছেন যে কখনো মিথ্যে বলবে না। যদি মনে হয় যে কোনো একটা সত্যি তুমি সেই মুহূর্তে বললে সামনের জন খুব খারাপ পাবে, তুমি চেপে যাও, সেটা হতে পারে, কিন্তু তুমি মিথ্যে বলো না। তো ওনাকে জিজ্ঞেস করে, তো যাই হোক, তো জ্যাঠা ক্রমাগত চাপ দিতে থাকে, না আপনি কি দেখলেন বলুন, আপনি কিছু বলুন, ও কি করবে ভবিষ্যতে সব বলুন। তো তখন উনি যেটা বলে যে দেখুন আপনার ছেলে ডাক্তার তো হবেই না, ওর পড়াশুনোর দিকে কিন্তু মানে আমি ওর ভবিষ্যৎ কিছু দেখতে পাচ্ছি না। ও পরবর্তী সময় পড়াশুনো থেকে কিন্তু বিরত থাকবে, মানে ও নিজেই পড়াশুনো ছেড়ে দেবে, এবং আপনারা কেউ জোর করে ওকে পড়াশুনো করাতেও পারবেন না। কিন্তু ও অন্য দিক থেকে কিন্তু ওর জীবনে উন্নতি আছে, এরকম যে ব্যাপার নয় যে ওর কোনো উন্নতি হবে না। এবার ইন দ্য মিন টাইম যখন সুমনের মা বাবা সুমনেরকে বলে যে ওকে একটু দেখে দাও, ও খুব ছটফট করে। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে সুমন ছোটোবেলায়, মানে এইসব ঘটনা ঘটার অনেক আগে, খুব ছোটোবেলার কথা আমি বলছি, তো খুব দুরন্ত ছিল, আর ও পড়াশোনায় ভালো ছিল কিন্তু খুব একটা বেশি পড়তো না। এবার এই সব কারণের জন্য ওকে সবাই একটু আন্ডার এস্টিমেট করতো, ভাবতো এর তো কিছু হবে না, এ আর কি হবে। কিন্তু এই জ্যোতিষ যখন ওনার হাত মানে ওর হাতটা দেখে, সুমনের হাত দেখে, তো তখন সে বলেছিল যে সব থেকে ভালো হাত হচ্ছে এই ছেলেটা অনেক উন্নতি করবে জীবনে, ওর মানে ব্যবসায় ক্ষেত্রে খুব ভালো ভাগ্য, ও অনেক বড় হবে, ওর অনেক প্রতিপত্তি হবে। হ্যাঁ, কিছু অসুবিধে আছে, কিছু মানসিক কষ্ট, কিছু এরকম টুকটাক হবে, কিন্তু টাকা পয়সার দিক থেকেও দু হাতে রোজগার করবে। এবার এইখানেই সব থেকে বড় সমস্যাটা, সেটা হচ্ছে যে ওর বাবার সেই সময় ব্যবসা বাণিজ্য খুব ভালো চলছে। এবার ওর যে বড় জ্যাঠা, তার হঠাৎ করে খুব রাগ হয়ে যায় যে আমি এত শিক্ষিত, আমার ছেলে ডাক্তার হবে না, অথচ আমার ভাইয়ের ছেলে দু হাতে পয়সা রোজগার করবে, আমার ছেলে বুকে যাবে, এটা আবার কেমন কথা। তো তখনই ওই জ্যোতিষের সাথে ওর যে জ্যাঠা সে একটু দুর্ব্যবহার করে এবং সে বাড়ি থেকে চলেও যায়, এবং সেখান থেকে কিন্তু তার রাগের সূত্রপাত হয়। এবং তখনই এই ঈর্ষাবশত তারা ভাবে যে আমি ডাক্তার, আমার থেকেও বেশি প্রতিপত্তি আমার ছোট ভাই করে নিয়েছে ব্যবসা করে, আবার ওর ছেলেও সব থেকে বেশি টাকা পয়সা কামাবে, এটা কেমন হয়। তো সেই রাগ থেকেই কিন্তু সুমনের জ্যাঠা নিজে ডাক্তার হয়ে, এত শিক্ষিত হয়ে, এত নিম্নবর্গীয় একটা কাজ করেছিল। যাই হোক, তো ভগবান যার সাথ দেয় তাকে তো তার করতে আর কেউ করতে পারে না।
তো ভগবানের আশীর্বাদে মানে ওই ফুল ছোঁয়ানো 2-3 দিন পর থেকেই কিন্তু সুমন্ত তার একদিন পরেই সুস্থ হয়ে ওকে হাসপাতাল থেকে ছেড়েও দেয়। তোর বাবাও কিন্তু আস্তে আস্তে রিকভার করতে থাকে। তো যাই হোক, এসবের মাঝখানে ওর একটা বছর নষ্ট হয় পড়াশুনোর ক্ষেত্রে, এবং মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলেও ব্যবসা কিন্তু ওর বাবার সেই জায়গায় ফেরাতে পারে। তো ওদের অনেক বছর কিন্তু বেশ একটা আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে কেটেছে, এবং ও জানিয়েছে যে এই সময়টা ওর জীবনের একটা খুব কষ্টের সময়ও কাটিয়েছে। মানে এরকমও হয়েছে যে ওর কিছু একটা প্রয়োজন, খুবই প্রয়োজন, বাট ও কিনতে পারছে না, বাড়িতেও বলতে পারছে না, কারণ ওর বাবা যদি বুঝতে পারে যে উনি একটা কিছু করতে পারছে না তার ছেলের জন্য, তারও খারাপ লাগবে। তো জীবনের মানে ওরই জ্যাঠা জেঠিমার ওপর ভালো মানুষের, অথচ ভিতরে এই শত্রুতার জন্য ওদের পুরো পরিবারকে, মানে ওকে, ওর মাকে, ওর বাবাকে কিন্তু অনেক সাফার করতে হয়েছে। যদিও আর যা হয়েছিল তাতে ওর বাবা কিন্তু অনেকটা দুর্বলও হয়ে গেছিলেন। তো তারপরে তার 7-8 বছর পরে কিন্তু ওর বাবা মারাও যান, এবং ও বিশ্বাস করে যে আজকেও জীবনে হয়তো অনেক কিছু অ্যাচিভ করেছে, আরও হয়তো ভবিষ্যতে করবে, কিন্তু যে সময়টা বা যে খারাপ অধ্যায়টা ওর জীবনে এসেছিল, এবং বলা যেতে পারে ওই ঘটনার পর থেকে ওর বাবা কিন্তু আর কখনোই আগের মতো সুস্থ, আগের মতো অ্যাক্টিভ হতে পারেনি। তো সেটা কিন্তু একটা প্রভাব অবশ্যই ফেলেছিল। ভগবানের আশীর্বাদ ছিল, তারপরে উনি 8 বছর বেঁচেছিলেন, খারাপভাবে বেঁচেছিলেন সেটাও নয়, কিন্তু ওই সময়টা ওরা খুব খারাপ কাটিয়েছিল। তো আমিও বলবো যে এই ধরনের মানুষ যাদেরকে আপনার মনে হবে যে এরা হয়তো আমার জন্য ভালো নয়, তাদের থেকে কিন্তু সবসময় দূরে থাকবেন। এটা একদম মানে অক্ষরে পালন করবেন, কারণ সেই মানুষগুলো থেকে আপনার কখন কিভাবে ক্ষতি হয়ে যাবে সেটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।